প্রিয় দর্শক, আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এশিয়ান টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন গ্লস এন্ড লিটারে। পুরো সময় জুড়ে আপনাদের সাথে আছি আমি তমরুষি। আমাদের আজকের সেগমেন্টটিও বরাবরের মতো তিনটি ভাগে বিভক্ত। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি, 20 লুকস অ্যান্ড গেট আপ এবং সর্বশেষ বিউটি টিপস। প্রথমেই থাকছে হট সিট উইথ সেলিব্রিটি। পুজোর সময় চারদিকে একটা বেশ ধুম পড়ে যায়, বিশেষ করে যে কোনো ধর্মের মানুষের জন্যই পুজোর সময় সবথেকে আকর্ষণীয় বিষয় হচ্ছে নাড়ু খাওয়া, বা যেটাকে আমরা বলে থাকি লাড্ডু। যে বাড়িতে পুজো হয় সেই বাড়ির কোলাহল, মানুষ এবং আনন্দ যেন চারিদিকে একদম হই হই রই রই পড়ে যায়। সেই সব কিছু সম্পর্কে জানবো, তবে তার আগে আমাদের আজকের অতিথিকে আমন্ত্রণ জানাই। আজ আমাদের সাথেও উপস্থিত রয়েছেন বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী এবং মডেলিং দিয়ে যিনি যাত্রা শুরু করেছিলেন তার ক্যারিয়ারে, তিনি হচ্ছেন বৃথি রানী সরকার। স্বাগত আপনাকে, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি এবং খুব মিষ্টি লাগছে, পুরো লাল সেজেছেন। পুজোর সময় লাল, সাদা, গোল্ডেন এই নিয়েই সাজা হয়, তবে আজকে যেন মনে হচ্ছে দুর্গা মা আমার সামনে বসে আছে। না না, এটা আমার কাছে অনেক বেশি বড় মনে হচ্ছে কথাটা, কারণ দুর্গা মা তো দুর্গা মাই। আর বাঙালিদের সব থেকে বড় যদি উৎসব থেকে থাকে হিন্দুদের, সনাতন ধর্মের যারা, তাদের আমার মনে হয় দুর্গা পূজাটাই সব থেকে প্রিয়। এবং আমাদের দেশে যারা মুসলিম আছেন তারাও, ভাই বোন যারা আছে, সবাই কিন্তু এই পূজাটা ঘিরে আমাদের যে আকর্ষণ সেটাও কিছুটা হলেও উপলব্ধি করে। তো আমার মনে হয় তার সাথে আমাকে তুলনা করা যাবে না। তবে দুর্গা পূজা মানে শুধু লাল না, আমি তো চেষ্টা করি 4 দিন 4টা কালার, সকালে সন্ধ্যায় কালার চেঞ্জ করতে, এবং এটা মনে সবাই করে। থ্যাংক ইউ। জানতে চাই যে সাম্প্রতিক সময় কাজ যেগুলো করছে সেগুলো নিয়ে জানবো, তবে যেহেতু পুজোর মুহূর্তটা, পুজো নিয়ে একটু জানতে চাচ্ছি যে পুজোর রুটিনটা কি আপনার? পুজোর রুটিনটা তো আগে, বিয়ে আমার হয়েছে 2 বছর হয়ে যাচ্ছে আর কি, 2 বছর একটু বেশি। তো 2 বছর আগের পুজোগুলো একটু আলাদা ছিল, আর বিয়ের পরের পুজোগুলো একটু আলাদা। এখন কি বেশি দায়িত্ব? এখন দায়িত্ব এবং মজা দুইটাই বেশি, কারণ দুই পক্ষের গিফট আছে। পূজার প্রথম মজাটা হচ্ছে গিফট অনেক বেশি আসছে, এইটা একটা মজা, যে আমাকে হয়তো কিছু কিনতেই হয় না, এমন একটা অবস্থা, এ দিচ্ছে ও দিচ্ছে, তো অনেক গিফট পাওয়া যায়। আর দায়িত্ব তো থাকে, আবার গিফট আর দিতেও হয়। আর সেই সাথে ওই মজাগুলো এখন মার সাথে একবার, শাশুড়ির সাথে একবার, নিজের ভাই বোনের সাথে একবার, ননদ দেবর তাদেরকে নিয়ে একবার ঘুরতে যাওয়া, এখন আমার পুজোটা আরও 4 গুণা বেশি বেড়ে গেছে। আর আমার একটা মজার ব্যাপার হচ্ছে, আমার নিজের বাসাও রংপুর, আমার হাজব্যান্ডের বাসাও রংপুর। তো আমরা আসলে পূজাটা একদম ওইভাবে করি। আমি সকালে দেখা যাচ্ছে, সকালে যে অঞ্জলিটা সেটা আমার মায়ের সাথে দিলাম, আবার রাতের যে পুজো দেখতে আমরা যে বিকালে সন্ধ্যার পরে বেরোই, সেটা আমি আমার শাশুড়ির সাথে বের হলাম, জাস্ট রিক্সা ডিস্টেন্স। তো এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লাগে, আমি খুব এনজয় করি। 2 বছর ধরে এভাবেই পূজা চলছে। এই বর্তমান সময়ে কি কাজ নিয়ে ব্যস্ততা? আমি বেশ কিছুদিন হলো নাটকটা একটু কম করা হচ্ছে, জানি না কেন, কারণ অনেকগুলো কারণ। লোকেশনগুলো, কাজগুলো মন মতো না হলে দেখা যাচ্ছে, এত ওয়েদার খারাপ থাকে আমাদের দেশে, গরম ইদানিং এত বেশি ছিল, গরমে কাজ স্কিপ করা, যে না যেতে চাই না ওখানে, একটা পরিবেশ, ডেঙ্গুর কারণে, মশার ভয়ে দেখা যাচ্ছে অনেক জায়গায় যাওয়া যায় না, ইচ্ছা থাকলেও না, আপু বাইলে যেতে ইচ্ছা করছে না। বাট আগে একটা সময় এগুলো কিছু ছিল না, র্যান্ডম কাজ করা হতো। তো সব বাঁচতে বাঁচতে আমার এখন যেটা হয়েছে, সত্যি কথা বলতে, টিভিসি আর ওভিসি ছাড়া কিছুই ওইভাবে করা হচ্ছে না। একদম 2-1টা নাটক, আর লাস্ট আমার একটা সিনেমা শেষ হয়েছে, যেটা চরকিতে গেছে, আমাদের গিয়াসউদ্দিন সেলিমের পরিচালনায়, গুনিন। আর লাস্ট সিনেমা আমার ওটাই ছিল। তো আমি ওয়েট করছি ভালো ওয়েব ফিল্মের জন্য। একটু জানতে চাই গুনিন নিয়ে এখন পর্যন্ত যারা দেখছে তারাও অনেক আলোচনা করছে, কেননা গুনিন এমন একটা সিনেমা যেটা নিয়ে আলোচনা আপনি যখনই দেখবেন তখনই করতে হবে। সেখানে অনেক বিষয় ফুটে উঠেছে, গ্রাম বাংলা দৃশ্য, কুসংস্কার, মানুষের সুখ দুঃখ, হাসি কান্না সহ আরও অনেক কিছুই একটা সিনেমায় আমরা পেয়েছি। বলতে পারা যেতে পারে যেভাবে যে গুনিন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে একটি সিনেমার মাধ্যমে। তো গুনিনে অভিনয় করার অভিজ্ঞতা কেমন ছিল? সেলিম ভাইয়ের সাথে, গিয়াসউদ্দিন সেলিমের সাথে গুনিনে কাজ করাটাই প্রথম। ওনাকে তো আমি অনেক দিন ধরেই চিনি এবং আমি চাই আমি তার সাথে কাজ করি। সেও বলেছেন সে আমার সাথে কাজ করবেন, কিন্তু কাজটা কখনো হয়ে ওঠেনি। হয়ে উঠলো গুনিনের বেলায়। তো আমি খুবই নার্ভাস ছিলাম যে সে কেমন ডিরেক্টর, আমাকে রাগী কিনা, আমি আসলে কিভাবে, কারণ সে এত উঁচু মানের ডিরেক্টর যে তার সাথে কাজ করতে গেলে একটু
ভেবে চিন্তে কাজ করতে হয় যে আমি তো সাধারণ ছোটখাটো আর্টিস্ট, আমাকে দেখা যাচ্ছে কি বলে ফেললো, একটা সংকোচ বোধ হ্যাঁ থাকে। মানে হ্যাঁ আমি দেখাচ্ছে না এইভাবে শটটা দিলে ভাইয়া কি মনে করছে। তবে আমি খুবই লাকি এবং আমি মানে প্লিজড যে সে এত সফট ডিরেক্টর, মানে এরকম শান্ত শিষ্ট সেট আমি কখনো পাইনি। আমরা গুনিরে যেভাবে শুটিং করেছি খুবই মজার ছিল, ভাইয়া শুধু বলে এবং সে স্বাধীনতা দেয় যে এই যে ক্যারেক্টারটা না, তোমার কি মনে হয় যে তুমি হলে কি করতা, করো না সেরকমই করো না। আচ্ছা লাইন একটা সাথে ইনক্লুড করে দিছি বা একটা একটু এদিক ওদিক টান টুন দিচ্ছি, আচ্ছা হ্যাঁ হতে পারে তো, ওই মানুষটা তো এইভাবে কথা বলতে পারে, আমার ওই ফিলিংস কি আপনাকে বলে। ছেড়ে দেয় আর্টিস্টকে চরিত্রের স্বাধীনতা কাছে। দেওয়া হয় যে আমি ওটা আসলে হলে কি করতাম। তো এই যে ব্যাপারটা না, বড় ডিরেক্টরদের সাথে কাজ করার ব্যাপারটাই আলাদা। আমি খুবই লাকি যে আমার শুরুতে ছিলেন অমিতাভ রেজা, এবং এখনো পর্যন্ত আমি চেষ্টা করি মানে ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো মানুষের হাতে কাজ করতে, যেন কিছু শিখতে পারি প্রতিনিয়ত। বাহ, তো আপনি অনেক আসলে কিছু খুবই শিখেছি। লাকি যে আপনি ভালো ভালো ডিরেক্টর গুণীজনদের পেয়েছেন। চলুন দেখে আসি এই সপ্তাহে ট্রেন্ডি লুকস অ্যান্ড গেটআপে কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, আমি অপরাজিতা নিশা। আজকে আছে ট্রেন্ডি লুক অ্যান্ড গেট আপ এই সেগমেন্টে। আর এই সেগমেন্টে আজকে আমার সাথে মডেল হিসেবে আছে রিদি। আর এখন যেহেতু ব্রাইডাল সিজন চলছে, সো আমরা মনে করেছি যে আমরা যদি একটা খুব গর্জিয়াস পার্টি লুক করি তাহলে কেমন হয়। ভিউয়ার্স, আমরা ওর বেস মেকআপটি একটু হাফ ডান করে রেখেছি। সো আমরা প্রথমে ওর আই লুকস দিয়ে শুরু করি। আমরা ওর আইব্রোজটি ড্র করে নিচ্ছি। ক্রিজে আমরা একটা ম্যাজেন্টা কালার আমরা প্রথম ডিফাইন করে নিচ্ছি। আমরা যখন ক্রিজে কোনো কালার অ্যাপ্লাই করি তখন যত ভালো করে টাইম নিয়ে এটাকে ডিফাইন করব, তত কালারটার সুন্দরভাবে ফুটে উঠবে এবং কালারটা অনেক শাইনিং বাড়বে। ম্যাজেন্টা কালারটা ডিফাইন্ড হয়ে গেছে। এখন আমরা ওর আইয়ের ইনার কর্নার এবং আউটার কর্নারে আমরা একটু পার্পল কালার ব্লেন্ড করব। হ্যালো আইয়ের ঠিক মজাটাই কিন্তু এখানে, তাই না? এখন আমরা ক্রিজের মিডলে একটা স্মুথ একটা লাইট কালার একটা গ্লিটার ইউজ করব। ওকে, গ্লিটারটা আমরা অ্যাপ্লাই করছি আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি ফিঙ্গার টিপ দিয়ে গ্লিটারটা ইউজ করছি। আউটার কর্নারে একটু হালকা ব্ল্যাক কালারটা ইউজ করব। ওর চোখটাকে একটু ভাইব্রেন্ট করার জন্য আন্ডার আইজ ম্যাজেন্টা কালার একটু ব্লেন্ড করে দিব। আইয়ের ইনার কর্নারটা একটু হাইলাইটিং করে দিচ্ছি। আমরা এখন আইলাইনার দিচ্ছি আর আইলাইনারটা একটু আউটার সাইডে টেনে দিচ্ছি যেন চোখটা দেখতে একটু বড় লাগে। আমরা এখন মাস্কারা ইউজ করব। আর বলে রাখছি আমাদের কিন্তু মেকআপের ক্ষেত্রে কারো কারো কিছু কিছু ভুল আছে, যে আমরা আগে আইল্যাশটা ইউজ করি দেন পরে আমরা মাস্কারাটা করি। আগে আমাদের মাস্কারাটা ইউজ করতে হবে, আমাদের যে ন্যাচারাল আইল্যাশটা আছে এটাকে তৈরি করতে হবে, কারণ এটার মধ্যে আমরা যখন মেকআপ করি তখন অনেক মেকআপ এখানে লেগে থাকে, সাদা সাদা হয়ে থাকে। আইল্যাশটা লাগিয়ে এটাকে মাস্কারা করব তখন কিন্তু প্রপারলি এটা ক্লিন হবে না। সো আমাদের আগে মাস্কারাটা ইউজ করতে হবে। আমরা এখন আইল্যাশ অ্যাপ্লাই করব। আইল্যাশ যখন আমরা লাগাবো তখন ঠিক আউটার কর্নারটা আমরা একদম আই লেভেলে রাখবো না। আই লেভেল থেকে যদি আমরা একটু উপরে এটা অ্যাপ্লাই করি তখন নর্মাল থেকে চোখটা দেখতে একটু বেশি বড় লাগবে।
কন্ট্রোলিং ছাড়া কিন্তু মেকআপ একদমই অসম্পূর্ণ, তাই না? সো আমরা ফার্স্টে নোজটাকে কন্ট্রোলিং করছি। সেটিং স্প্রে স্প্রে করে ওর মেকআপটাকে লক করে দিব। হাইলাইটার দিয়ে মুখের মেকওভারটি কমপ্লিট করব। আমরা এখন লিপস্টিক অ্যাপ্লাই করব, আর লিপস্টিকটা অবশ্যই মেকআপের সাথে মিল রেখে করতে হবে। লিপস্টিকটা দেওয়ার সাথে সাথে আজকে আমাদের ওর ফেসের মেকআপ লুকটি কমপ্লিট হয়ে গেল। এখন আমরা ওর হেয়ারটাকে ওর মেকআপের সাথে মিল রেখে একটু সেট করব, দেন আমরা ফিরে আসব ওর টোটাল সুন্দর মেকওভারটি নিয়ে। কেমন হয়েছে আপনাদের দেখানোর জন্য। চলুন দেখে আসি এই সপ্তাহে বিউটি টিপসে কি রয়েছে। হ্যালো এভরিওয়ান, আই এম সাকিরন ফ্রম সাকিরনস মেকওভার সেলুন। আজকের বিউটি টিপসে থাকছে হেয়ার কেয়ার টিপস। হেয়ার কেয়ার বলতে আমরা প্রথমেই আমাদের মাথায় চলে আসে যে হেয়ার ফল। হেয়ার ফল আমাদের অনেক কারণে হতে পারে, ইন্টারনাল কারণে হতে পারে, ড্যান্ড্রফ থাকলে হতে পারে, অয়েলনেসের জন্য হতে পারে, শ্যাম্পুর জন্য হতে পারে। তো আমরা ফার্স্টেই ফাইন্ড আউট করব আমাদের কি কারণে হেয়ার ফলটা হচ্ছে। ড্যান্ড্রফ থাকলে আমরা অবশ্যই ড্যান্ড্রফ ট্রিটমেন্ট করব, অ্যান্ড অয়েলি স্ক্যাল্প হলে আমরা আমাদের স্ক্যাল্পের সাথে যায় এমন কোনো শ্যাম্পু ইউজ করব, অ্যান্ড অবশ্যই আমাদের হেয়ার অনেক ক্লিন রাখবো। আমাদের হেয়ার অনেক রাফ হয়ে যায়, বিশেষ করে শীতে তো আরও বেশি রাফ হয়ে যায়। তো রাফনেসের জন্য আমরা অবশ্যই আমাদের হেয়ারের সাথে যে শ্যাম্পু যায় সেরকম একটা শ্যাম্পু সিলেক্ট করব, অ্যান্ড সপ্তাহে অবশ্যই একবার অয়েল ম্যাসাজ করব, কন্ডিশনার ইউজ করব বাসায়, অ্যান্ড অবশ্যই প্রফেশনালি একবার হেয়ার স্পা নিব। আমরা অনেকেই হেয়ার কালার রিবন্ডিং করে থাকি, সেক্ষেত্রে আমাদের হেয়ারটা আরও বেশি ড্রাই অ্যান্ড ড্যামেজড হয়ে যায়। তো আমরা বাসায় তো বেশি বেশি কেয়ার নিবই, সাথে প্রফেশনালি উইকলি বা 15 ডেজে যদি একবার হেয়ার স্পা বা ক্যারোটিন ট্রিটমেন্ট নিতে পারি তাহলে আমাদের হেয়ারটা আরও হেলদি লাগবে। অনেক সময় দেখা যায় আমরা হেয়ার ট্রিটমেন্ট করছি, কেয়ার নিচ্ছি, কিন্তু কোনো কাট করছি না, ইচ্ছা মতো লম্বা, কোনো শেপ নাই। আমরা যদি একটু সুন্দর করে হেয়ার কাট করি তাহলে হেয়ারটা দেখতে আরও হেলদি লাগবে, সুন্দর লাগবে। আমরা অনেক সময় বাসায় অনেক এক্সপেরিমেন্টাল ওয়ার্ক করে থাকি, সেক্ষেত্রে অনেক সময় হেয়ার ড্রাই ড্যামেজ হয়ে যায়। তো আমরা চেষ্টা করব এক্সপিরিয়েন্স কারো হাতে যেন সবসময় আমাদের হেয়ারের কাজগুলো করাতে, যেমন কালার, রিবন্ডিং অ্যান্ড অল দিস থিং। আমরা বাসায় অল টাইপ অফ হেয়ারের জন্য একটা ট্রিটমেন্ট করতে পারি। আমরা আগে অয়েল ম্যাসাজ করে তারপরে একটা প্যাক বানাবো। প্যাকের জন্য লাগবে ইনগ্রিডিয়েন্ট, যেটা হচ্ছে টক দই, মেথি গুঁড়া, ডিমের সাদা অংশ একসাথে পেস্ট করে আমরা পুরো চুলে লাগিয়ে নেব। তারপরে আমরা আধা ঘন্টা পরে শ্যাম্পু কন্ডিশনার করে ফেলবো। এটা সব ধরনের হেয়ারের জন্য অনেক ভালো কাজ করবে। এগুলাই ছিল আজকের বিউটি টিপস। ধন্যবাদ সবাইকে। চমৎকার বিউটি টিপস দেখে ফেললাম এবং আমি আশা করব যে আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন। আমরা চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির সাথে আবারও আড্ডায়। সো আসলে আপনার ক্যারিয়ার নিয়ে এতক্ষণ আমরা কথা বললাম, এবার ব্যক্তিগত আপনার সম্পর্কে জানতে চাই। বিকজ মানুষ হিসেবে আপনারও কিছু ইচ্ছে রয়েছে, কিছু নিজস্বতা রয়েছে। তো একদম শুরুটা করতে চাই ঘুরতে যাওয়া নিয়ে। কোথায় ঘুরতে যেতে পছন্দ করেন, দেশে না দেশের বাইরে, আসলে কোন জায়গায়, পাহাড়, পর্বত, সমুদ্র, কি? সব জায়গায়। আমি আসলে ঘোরার কথা শুনলে আমি সব থেকে বেশি পছন্দ করি যেটা, সেটা হচ্ছে ঘোরাঘুরি করতে। আচ্ছা, এবং এই কারণে আমি ছোটবেলায় চাইতাম যে আমি এয়ার হোস্টেস হই, ওকে। কিন্তু সামহাও এয়ার হোস্টেস হওয়া হয়নি। কিন্তু আমি যখন আস্তে আস্তে মিডিয়ার প্রতি আমার একটা আকর্ষণ বাড়লো, তখন আমি বুঝতে শুরু করলাম যে আমি যদি টিভিতে কাজ করি, আমি যদি নাটক করি, সিনেমা করি, তাহলেও তো আমি অনেক জায়গায় ঘুরতে পারছি। মানে মানে শুধু শুধুই আমি কাজের কারণে অনেকগুলো জায়গা দেখতে পাচ্ছি। তো ওই ব্যাপারটা আমার কাছে সব থেকে বেশি প্লাস পয়েন্ট ছিল যে আমি ঘুরতে চাই বলে। আমি ঘোরাঘুরি খুবই পছন্দ করি
দেশের মধ্যে সব জায়গা নদী নালা যা যা আছে সব পছন্দ। আর বিদেশ খুব ঘোরা হয় না, শুধু ইন্ডিয়া ঘুরতে ঘুরতেই জীবন শেষ। কারণ ইন্ডিয়া এত বড় আসলে সত্যিকার আসলেও। মানে সত্যিকার অর্থে যে সিকিমে যে মনে হয় উফ অরুণাচল কবে যাব, গোয়া তো যাওয়া হয়নি, বা কাশ্মীরটা এখনো গেলাম না। তো আমার এখনো টোটাল ইন্ডিয়াতেই শেষ হয়নি, মানে আমার ইচ্ছা আছে পুরো ইন্ডিয়াটা আগে শেষ করি, বিকজ এক ইন্ডিয়াতে অনেক কিছু ভ্যারিয়েশন আছে। আসলে বরফ ভারত থেকে এবং শুরু করে মহাভারত গেছে, দুটোই বিশাল। মহাভারত মিশে গেছে। তো আমার মনে হয় যে পার্শ্ববর্তী দেশ দেশ হিসাবে আমি ইন্ডিয়াকে সব থেকে প্রায়োরিটিতে রাখি, কারণ ওখানে সব আছে। আর শপিং তো আছে, অনেক খাওয়া দাওয়া আছে, খাওয়া দাওয়ার সিমিলারিটি আছে। এবং আচ্ছা, সবকিছু খাওয়া দাওয়া নিয়ে মিলাই এবার একটু প্রশ্ন করি, যেহেতু খাওয়া দাওয়ায় চলে এসেছেন। পছন্দের খাবার কি? তেমন কোনো কিছু নেই, সব কিছু অ্যাজ ইউজুয়াল। বাঙালির ইলিশ মাছ পছন্দ, আর আমি একটু মাছটা প্রেফার করি খাবারে, মাংসটা অ্যাভয়েড করি, একটু কম খাই, মাংসটা কম পছন্দ। আপনি বললেন আপনার শপিং খুব পছন্দ, তো শপিংটা কি কেবল ব্যক্তিগত আপনার জন্য, না অভিনয়ের জন্য আপনি মাঝে মধ্যে শপিংয়ে বের হয়ে যান? আমরা যারা নাটকে বেশি কাজ করি, নাটকে তো আসলে সিনেমার মতো ড্রেস প্রোভাইড করা হয় না, তো আমাদের বাংলাদেশের নাটকগুলো আমাদের ড্রেস দিয়ে আমাদেরকে কাজ করতে হয়। তো আমি যখন থেকে শুরু করেছি তখন থেকে এত বেশি কাপড় বানাইতে হয়, মানে আজকে এই ক্যারেক্টার কালকে এই ক্যারেক্টার। তো আমার মনে হয় যে শপিং প্রথমে তো আসে ক্যারেক্টারের শপিংগুলো। একটা রাস্তা দিয়ে ছোট ফেরিওয়ালা গেলে মনে হয় যেন গ্রামের ক্যারেক্টারের ওই পুঁথিমালাটা লাগবে, ওইটা নিয়ে রাখি। হ্যাঁ, আবার যখন আমরা শহরের শপিংগুলোতে যাচ্ছি, শহরের ক্যারেক্টারের জন্য একটু হাই হিল কিনতে হয়। হ্যাঁ, সে আবার হাই হিল কিনতে হচ্ছে, আবার ওয়েস্টার্ন ড্রেস কিনতে হচ্ছে। তো ক্যারেক্টারের শপিংটা বেশি করা হয়, পার্সোনাল শপিংটা কম করা হয়, গিফটিং এর উপরে থাকে। আচ্ছা, মেকআপ সহ এবং মেকআপ ছাড়া দুটোতেই আপনি খুব ডিফারেন্ট। মেকআপ ছাড়া একটা স্নিগ্ধ সৌন্দর্য, মেকআপ সহ একটা রূপবতী সৌন্দর্য। আসলে আমি দুটো সৌন্দর্যকে আলাদা করতে পারছি না। তো এই সুন্দর থাকাটার জন্য মেনটেনেন্সের প্রয়োজন, সেটা সম্পর্কে জানতে চাই। আমি মেকআপ ফ্রিক না, আর মেকআপটা আমি শুধুমাত্র ক্যামেরার জন্য করি। আর যেখানে যেই নাটকে মেকআপ দরকার হয় না, যেই টিভিসি ওভিসিগুলোতে খুবই কম লিমিটেড মেকআপ দরকার হয়, ওটা ওরকমভাবে জাস্ট যেটাকে আমরা ফ্রেশ লুক বলি, তো ফ্রেশ লুকটাই আমি প্রেফার করি। আর পার্সোনালি আমি কখনোই মেকআপ দিই না। যখন আমি বাহিরে যাচ্ছি তখন আমি সানস্ক্রিনটা লাগাই। ইনফ্যাক্ট আমি ঘরেও যখন থাকি শাওয়ারের পর আমি সানস্ক্রিনটা লাগিয়ে ফেলি। আর মোস্ট অফ দ্য টাইম আমি অলিভ অয়েলও লাগাই। তো এইভাবেই জাস্ট আমি শুধু ময়শ্চারাইজ করি ফেসটাকে। আর ক্লিনিংয়ের জন্য দেখা যাচ্ছে কোনো একটা ফেস ওয়াশ ভালো যে কোনোটাই ব্যবহার করলে হয়ে যায়, জাস্ট ক্লিন করে একটা ময়শ্চারাইজার দিয়ে শুয়ে পড়লাম। আমি Makeup তুলেন কখনোই কি নর্মাল দিয়ে? দিয়াতে মেকআপ লাগাই না। ওকে, সো মেকআপ তুলেন কিভাবে? এটা তো আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার, কারণ মেকআপ যদি ভালোভাবে না তুলে তাহলে তো আপনি জানেন যে ব্রণ হয়ে যাবে। তো আমি যেটা করি, আমি আসলে না পার্সোনালি আমি নারকেল তেল দিয়ে রিমুভ করাটা বেশি প্রেফার করি। অলিভ অয়েল অথবা নারকেল তেল ময়শ্চারাইজারটা মানে দিয়ে অনেকে করে, কিন্তু আমার মনে হয় ওটা একটু কম পরিষ্কার হয় যখন বিশেষ করে চোখের কাজলটা, পোর্সগুলো বন্ধ হয়ে হ্যাঁ, থাকে। এগুলো উঠতে চায় না। তো আমার মনে হয় যে নারকেল তেল ইজ দ্য বেস্ট অপশন। বা আসলে অনেক কিছু জানতে পারলাম। সব থেকে যে জিনিসটা ইদানিং আমি লক্ষ্য করছি বা যেটা আসলে উপকারী, সেটা হচ্ছে অলিভ অয়েল। অলিভ অয়েল দিয়ে মেকআপ তোলা, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার সব কিছু করা যাচ্ছে। ইনফ্যাক্ট কোকোনাট অয়েল আর অলিভ অয়েল এই দুইটাই হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি গায়ের কোথাও দিয়ে রাখেন কোনো ক্ষতি হচ্ছে না, Exactly. বরঞ্চ বেনিফিটই হচ্ছে। আসলে কথা বলতে বলতে সময় একদম শেষ হয়ে উঠেছে। তো এই শেষ সময় যদি আমাদের অডিয়েন্সদের কিছু বলার থাকে। সবসময় আপনাদের জন্য ভালোবাসা ছিল, আছে, থাকবে। আমি চেষ্টা করব সামনের দিনেও আপনাদের জন্য সুন্দর সুন্দর কাজ করার। আমার জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন। সেই তো, থ্যাংক ইউ। আপনাকে অনেক ধন্যবাদ। পূজার মধ্যে এই ব্যস্ত সময় আমাদেরকে সময় দিয়েছেন। তবে এখন আমি আপনার সাথে যাব আর নাড়ু খাবো, ঠিক আছে? শিওর। আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই। দর্শক, গ্লস অ্যান্ড গ্লিটারে আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামী পর্বে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এশিয়ান টেলিভিশনের সাথেই থাকুন। বাই বাই।